অনেকে এই বাজেট নিয়ে আলোচনা রেখেছেন এবং এই বাজেট অধিবেশনে 21শে মার্চ রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় দিন রাত খেটে এই বাজেট উনি পেশ করেছেন। আমরা নিজেরাও দেখেছি, আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন, সমস্ত মিনিস্টার্স, অনারেবল মিনিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য আধিকারিকরা সবাইকে ডেকে ডেকে তাদের যে ডিপার্টমেন্টের কি কি চাহিদা আছে সে প্রায়োরিটি বেসে সেইভাবে বাজেটে উনি রেখেছেন। আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে এই 2025-26 অর্থ বছরে যে বাজেট উনি পেশ করেছেন আমি ওনাকে ধন্যবাদও দেব, পাশাপাশি এই বাজেটকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। এই বাজেট একটা জনমুখী বাজেট, বলার অপেক্ষা রাখে না। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে বিকশিত ভারত 2047-এ যেটা উনি ভেবেছেন, সেটাকে মাথায় রেখে আমাদের রাজ্য যদি উন্নত হয় তবেই কিন্তু এই বিকশিত ভারতই হবে। সেই দিশায় কিন্তু এই বাজেট আমরা দেখতে পাচ্ছি। সেই বাজেটে এই বাজেট সমস্ত বর্গের মানুষের কল্যাণের বাজেট। যদি আমরা মহিলাদের বলি, শিক্ষার্থীদের কথা বলি, যুব সম্প্রদায় বলি, দিব্যাঙ্গন বলি, জনজাতি, তপশিলি জাতি, ওবিসি, সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার, ইভেন প্রাক্তন জওয়ান, তাদের বিষয়েও এখানে এই বাজেটের মধ্যে আমরা দেখতে পাই। সর্বোপরি আম জনতার কল্যাণে এই বাজেট। আমি আবার এই যে জনমুখী বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে পেশ করেছেন, ওনার এবং ওনার দপ্তরের গোটা টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, পর্যটন মন্ত্রী, উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনার সুদক্ষ নেতৃত্বের কারণে আজকে কোথায় ছিল 11তম স্থান অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করলে, সেই জায়গায় আজকে 5ম স্থানে ভারত এসে পৌঁছেছে এবং 2030 সালের মধ্যে 3য় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে 3rd লার্জেস্ট ইকোনমি পরিণত হওয়ার লক্ষ্যে উনি কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি গত 1 ফেব্রুয়ারি 2025-এ সংসদে যে জনমুখী অভূতপূর্ব কেন্দ্রীয় বাজেট উনি পেশ করেছেন, তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী সীতারামনজি মহোদয়কে এই সভা থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বাজেট বিশ্বের দরবারে ভারতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে, সেটা আমরা নিশ্চিত। এই রাজ্যের মানুষ, বিরোধীরা অনেক কিছুই বলছেন, এই হচ্ছে সেই হচ্ছে না ইত্যাদি নেগেটিভ কথাবার্তা। আজকে খুব ভালো লাগলো যে গতকাল আমাদের পরিষদীয় মন্ত্রী বলেছেন যে কমিউনিস্টদের একটা ইউনিভার্সিটি করা যায় কিনা, উনি বলছিলেন রিসার্চ হবে। তো এত কিছু হচ্ছে, এমনভাবে কথা বলেন ওনারা যে সামনের বার এই ওনারা চলে আসবেন এবং মানুষ ওনাদের পিছনে ছুটছেন, কিন্তু দেখা যায় যে শূন্যের কোঠায় চলে এসছে, নোটার সাথে ওরা কম্পিটিশন করছে। আর 2023-এর বিধানসভার ইলেকশনে এমন একটা অবস্থা হয়েছিল, এই জুটি যে করেছিল কত রকমের ক্যালকুলেশন আমাদের কানে আসতো, এইবার কোথায় যাবে মুখ্যমন্ত্রীর থেকে আরম্ভ করে সবাইকে ফেল। কিন্তু সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে আমরা আবার দ্বিতীয়বারের জন্য বিজেপি নেতৃত্বাধীন সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট সম্পর্কে যে ধারণা আমার আগে কিন্তু ছিল না, বাজেট সম্পর্কে জানতে হবে সেই বিষয়টা কিন্তু এখন পড়াশোনার কারণে বুঝতে পারছি যে বাজেটটা কি। আমরা যে কোনো বাজেট যে কোনো দেশেই হোক রাজ্যেরই হোক, একটা বছরের জন্য তার সুনির্দিষ্ট যে অর্থনৈতিক পরিকল্পনা, আনুমানিক যে রাজস্ব আদায়, তার আয় ও ব্যয়ের একটা সুস্পষ্ট রূপরেখা, এটা হচ্ছে বাজেট।
তাছাড়া বাজেট শুধু বাজেট হলে হবে না, তার একটা বাজেটে নির্দেশিত হয় নাগরিকের কল্যাণে বিভিন্ন সেক্টরে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়ন এবং সামাজিক কল্যাণে তার ব্যয় বরাদ্দের বিষয় সমূহ, যেটা এবারের বাজেটে আমরা সেটা দেখতে পেলাম। এবং আমি আশা করি যে আগামী বছর আরও সুন্দর বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেটা পেশ করবেন এবং বোঝা যায় মর্নিং শোজ দ্য ডে। এবার কিন্তু বোঝা গেছে টিপ অফ দ্য আইসবার্গ। এবার যেভাবে পরিশ্রম করে করেছেন, এর আগের বছরও উনি করেছেন, কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে মানে সবসময় ভালো 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 সেটাই দেখা যাচ্ছে। এবারের বাজেটে কয়েকটা খুব ইম্পর্টেন্ট দিক যেটা আমি পড়লাম এবং বুঝলাম, সেটা হচ্ছে এটার উপর প্রাধান্য দেওয়া হয়েছে রিসোর্স অ্যালোকেশন। রিসোর্স অ্যালোকেশন অর্থাৎ সম্পদ বন্টন। আমার কাছে টাকা আছে কিন্তু প্রপারলি তার ডিস্ট্রিবিউশন, ডিফারেন্ট ডিপার্টমেন্টকে দেওয়া, বিভিন্ন স্কিমে দেওয়া, এই যে বিষয়গুলো সেগুলোও কিন্তু দেওয়া হয়েছে এবং তাতে করে স্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, সামাজিক পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে। সেটাকে বলে রিসোর্স অ্যালোকেশন। এটাও কিন্তু তার মানে কায়দা জানা উচিত। তার জন্য কিন্তু এক্সপার্টাইজ যদি সেইভাবে না ইউজ করা যায় তাহলে কিন্তু বাজেটের সম্পূর্ণতা আসে না। ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃত্তি। আমি বাজেট করলাম কিন্তু আগামী বছর দেখা গেল আমি ব্যাংক্রাফটি হয়েছি ওই শ্রীলঙ্কার মতো, তাহলে তো লাভ হবে না। এমন একটা জিনিস করতে হবে যাতে আগামী দিন তার ইকোনমিক যে গ্রোথ সেটা যেন বাড়ে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। জিএসডিপি বা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা পার ক্যাপিটা ইনকাম, সেটা কিছু বলছিলেন না? ভুল বলছি না তো? না, আপনি যখন অনেক সময় দেখান তো। যাই হোক, তো এই যে পার ক্যাপিটা ইনকাম বা জিএসডিপি, সেটার যখন দেখা যায় অনেকটা ইনক্রিজ হয় তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের বাজেট প্রপারলি যাচ্ছে। আরেকটা বিষয়, 6টা বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট। বাজেটে যে সামাজিক কর্মসূচি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পরিকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার, তার উপরও কিন্তু এবারে বাজেটে জোর দেওয়া হয়েছে। ফিসক্যাল রেসপন্সিবিলিটি, এই বাজেটে আমরা দেখতে পেয়েছি ফিসক্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। দিস ভেরি ইম্পর্টেন্ট। এটা বাড়িতেও কিন্তু আমাদের ঘরেও যদি ফিনান্সিয়াল যদি ডিসিপ্লিন না থাকে তাহলে এই বাজেট কোনো অবস্থায় আমরা সামনের দিকে কিন্তু এগোতে পারবো না। সেটা এবারের বাজেটে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ যে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা সেটা কিন্তু রাখতে হবে। আমি আয় করলাম আর ব্যয় করলাম বেশি, তাহলে হবে না। 100 টাকা আয় করে আমি যদি 200 টাকা আমি ব্যয় করি, সেটাকে অত্যন্ত সুন্দরভাবে এবারের বাজেটে আমরা দেখলাম। সেটাকে বলে ফিনান্সিয়াল ডিসিপ্লিন, সেটা আমরা দেখতে পেয়েছি। রেভিনিউ প্ল্যানিং, রাজস্ব পরিকল্পনা। এখানে আগের থেকে বুঝতে হবে আমার কোথার থেকে আমার ট্যাক্স আসতে পারে, নন ট্যাক্সেও কোথার থেকে আমাদের ট্যাক্স মানে আয় আসতে পারে, এবং তার কৌশল যে নির্ধারণ সেটার মধ্যে রেভিনিউ প্ল্যানিংয়ে সেটা বোঝা যায়। এবারের বাজেটে সেটাও আমরা দেখতে পেয়েছি। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি। বাজেট পেশ হবে, সবাইকে জানাতে হবে আমরা এই বাজেট আমরা করেছি, সব মানুষ যেন জানে, এর মধ্যে লুকোনোর কোনো বিষয় নেই। সেই 6টা যে বিষয় আমি বললাম এবারের বাজেটে, সেটা আমরা দেখতে পেয়েছি মাননীয় অধ্যক্ষ মহোদয়। এবারে 2025-26 অর্থ বছরে যেটা বারবার আমার পূর্ববর্তী বক্তারা সবাই বলেছে যে বাজেট মানে আমরা সবাই আগে তাকিয়ে থাকতাম যে করের বোঝা তো দেবে না। এবারেও কিন্তু সেই করের কোনো স্থানই নেই, করের কোনো বোঝাই নেই। অনিমেষবাবু গতকালকে উনিও বলেছেন, এত সুন্দর বক্তব্য উনি বাজেটের উপর দিয়েছেন। আই মাস্ট গিভ ইউ থ্যাঙ্কস। খুবই ভালো বক্তব্য রেখেছেন। 2018 সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে 2018 সাল থেকে এখন পর্যন্ত নিজস্ব কর এবং কর বহির্ভূত যে রাজস্ব, করের বাইরেও তো নন ট্যাক্স আছে, সেটার সব মিলিয়ে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 236% বৃদ্ধি পেয়েছে আমাদের এই বাজেটে। আমরা 2024-25 অর্থ বছরে যদি সার্বিক উন্নয়ন খাতে আমরা দেখি, সেখানে 14,771.88 কোটি টাকা সেটা ছিল 2024-25।
এই বছর কত বাড়লো? 14,000 থেকে 18,000, 12.91 কোটি টাকা। তাহলে আমাদের বৃদ্ধির হার কত? 22%। আমরা আউটস্ট্যান্ডিং ডেট টু জিএসডিপি, এই আউটস্ট্যান্ডিং ডেট টু জিএসডিপি এটা একটা বিরাট একটা সূচক, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা ধীরে ধীরে যে ডিফারেন্সটা অনেকটা এবারের মাননীয় অর্থমন্ত্রী খুব সুন্দরভাবে সেটাকে আস্তে আস্তে কিন্তু অনেকটা কমিয়ে নিয়েছে। আমরা দেখেছি 2020-21 সালে যে গ্যাপ সেটা ছিল 38.98%, 2023-24 সেটা গিয়ে দাঁড়িয়েছে 26.48%, অনেকটা নামিয়ে দিয়েছে। এরপরে তো আস্তে আস্তে করে অনেকটা কমবে আমি নিশ্চিত। এবং এতে করে আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেব যে এতে করে ওনার বিচক্ষণতার পরিচয় কিন্তু উনি দিচ্ছেন এবং ওনার পুরো টিম। আমরা 2017-18 অর্থ বছরের তুলনা যদি করি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট আমাদের কত ছিল? 43,715 কোটি টাকা। এখন 2024 অর্থ বছরে, যেটাকে অ্যাডভান্স এস্টিমেট বলে, 91,224 কোটি টাকা হয়েছে এবারে। এবং আমি এই হাউসকে জানাতে চাই, আমরাও বলি অনেক জায়গায়, হয়তো অনেকে জানেন যে নর্থ ইস্টের মধ্যে জিএসডিপি স্টেট হিসাবে ত্রিপুরা হচ্ছে দ্বিতীয়, আসামের পরে। ভাবা যায় কিন্তু, ছোট্ট প্রদেশ, তারপরে আমরা নর্থ ইস্ট রিজনের মধ্যে এখন সেকেন্ড পজিশনে আছি। জিএসটি সংগ্রহ, বলুন প্লিজ। জিএসটি সংগ্রহের ক্ষেত্রে ত্রিপুরার যে বার্ষিক প্রবৃদ্ধি গত বছরের তুলনায় এই বছর ফেব্রুয়ারি 2025-এ সর্বোচ্চ 9.1% বৃদ্ধি পেয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ। ত্রিপুরা যে আমরা যে অনেক স্পিডে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তাতে করে এসডিজিজ অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সেই ক্ষেত্রে আমরা ত্রিপুরা টপ ফার্মার রাজ্য থেকে এখন ফ্রন্ট রানার স্টেট হয়েছে এখন ত্রিপুরা। আমরা অর্থনীতির চাকা সতেজ করার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেটাকে আমরা আরও অনেক বেশি জোর দিয়েছি, কারণ ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর যদি আমরা জোর না দিই, বাইরের থেকে ইনভেস্টার আসবে না, স্থায়ী সম্পদও সৃষ্টি হবে না, তার উপর আমরা জোর দিয়েছি। এতে করে 2025-26 অর্থবর্ষে বাজেটে এই এক্সপেন্ডিচার ব্যয় 7,903 কোটি টাকা আমরা অনুমান করছি, যা 2024-25 অর্থবর্ষের বাজেটের তুলনায় 19.14% বেশি হচ্ছে। 2017-18 অর্থ বছরে রাজ্যের নিজস্ব রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 1,915 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে রাজস্ব আদায়ের সম্ভাবনা কত? কোথায় 1,915 কোটি টাকা, আর এবার আমরা চিন্তা করছি যে প্রায় 4,514 কোটি টাকা হবে। সেটাকে বলে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 16 ফিনান্স কমিশন কিছুদিন আগে এখানে এসেছিল গত 30শে জানুয়ারি, এবং 2025 এই 30শে জানুয়ারি 2025-এ উনি যখন আসলেন ওনারা, এবং আমরা সবাই জানি যে 16 ফিনান্স কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। ওনারা কি বলেছেন, তার রিপোর্টে কি বলেছেন, যে ত্রিপুরা আর্থিক যে ডিসিপ্লিন, সুশৃঙ্খলতার দিক দিয়ে উন্নত থেকে উন্নততর। শুধু এটা আমার কথা নয়, এখানে যে ফিনান্স সেক্রেটারি এখানে একটা ইন্ডিয়ান এক্সপ্রেসে বলেছেন, উনি বলেছেন, আমি বলছি প্লিজ কন্টিনিউ, যে ফিনান্স সেক্রেটারি বলছেন, উই হ্যাড সাম কোয়ারিজ and we received their responses. The CM had made concluding remarks. Based on the presentation and discussions, we find that the state's financial condition is sound. Debt is on the decline and committed expenditure is also reducing. These indicate sound financial management. শুধু ইন্ডিয়ান এক্সপ্রেসই শুধু বলেনি, এখানে প্রতিবাদী কলম, নর্থ ইস্ট কালার, ত্রিপুরা অবজারভার, ত্রিপুরা দর্পণেও সেটা বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা আগেও পাইনি। আপনিও বিরোধী দল ছিলেন, আমরাও ছিলাম, রতনবাবু ছিল, যখন মানিক বাবু বক্তব্য রাখতেন দিতেন চিফ মিনিস্টার, আমাদেরকে অ্যালাউ করেনি। প্লিজ প্লিজ ডিস্টার্ব করবেন না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা গত বছর বলেছিলাম
না না, ভুল থাকলে পরে প্রমাণিত করবেন। আমরা গত বছর বলেছিলাম আমাদের বাজেট ছিল 27,804 কোটি টাকা, কিন্তু রিভাইজ এস্টিমেটের পর সেই সংখ্যা দাঁড়ায় কত? আমরা সবাই জানি, অলরেডি আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, 30,296 কোটি। এটা বুঝতে হবে এর অর্থটা কি। যেখানে আমরা বিইতে বলেছি 27,804, সেটা আরিতে গিয়ে কত দাঁড়ালো? 30,296। এর অর্থটা কি দাঁড়ায়? এখানে মাননীয় বিধায়ক গোপালবাবু অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। এখানে দেখবেন স্টেটমেন্ট 1-এ এখানে 2 এবং রোমান 2-তে স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্টে এখানে দেখেন, যদি আপনি লেখা আছে, কি লেখা আছে? 850 কোটি টাকা। এখন গিয়ে সেটা দাঁড়িয়েছে 2,516 কোটি। এবং 1-এর 3 নম্বরে স্টেট শেয়ার অফ ইউনিয়ন ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস এখানে কত আছে? 8,636 কোটি টাকা, যা দাঁড়িয়েছে 10,248 কোটি। এর অর্থ কি হচ্ছে? যে ফিনান্সিয়াল যে ডিসিপ্লিন আমাদের, সেটা প্রপারলি আমরা করছি বলেই সময় মতো টাকা আমরা খরচা করছি এবং তার প্রবণতাও আছে। সেই কারণে কেন্দ্রীয় সরকার থেকে অতিরিক্ত টাকা কিন্তু আমাদের বরাদ্দ করার ফলেই কিন্তু এই অঙ্কটা বেড়েছে। এখানে রেভিনিউ রিসিপ্ট 1-এ বাজেট এস্টিমেট 2024-25 আপনি দেখতে পারবেন, আর 2002-এর যে ক্যাপিটাল রিসিপ্ট সেখানে আপনি দেখতে পারবেন সেটা। আমরা আমাদের রাজ্যকে ঋণের বোঝায় আমরা আবদ্ধ রাখতে চাই না। এই বছর আমাদের একটা সেন্ট্রাল মন্ত্রণালয় থেকে একটা ডিরেকশন আছে যে 3% মধ্যে আমাদের জিএসডিপির যে 3%, তার মধ্যেই আমাদের ঋণ নিতে হবে। সেটা কিন্তু আমাদের সেই সীমার মধ্যেই আমরা ঋণ রেখেছি। 2025-26 সালের জন্য আমরা বাজার ঋণ হিসাবে মাত্র 1,225 কোটি টাকার বিধান আমরা রেখেছি। রাজ্য সরকার এক্সটার্নাল এইডেড প্রকল্পের আওতায় সর্বাধিক যেসব প্রকল্প আমরা নিয়েছি সেগুলো শেষ করার জন্য আমরা চেষ্টা করছি। বর্তমানে আমাদের কাছে 10টা প্রকল্প চলমান। একটা হচ্ছে আগরতলা মিউনিসিপ্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, ত্রিপুরা পাওয়ার জেনারেশন স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, আগরতলা সিটি আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট, সাস্টেনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ত্রিপুরা। তার যে মেইন উদ্দেশ্য, এইমস টু ইমপ্রুভ ফরেস্ট কোয়ালিটি ইন টার্গেটেড ক্যাচমেন্ট থ্রু সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট, soil and moist use conservation and livelihood development. Climate change adaptation in the Himalayan component to Tripura. Tripura Rural Economic Growth and Service Delivery Project, Tripura Urban and Tourism Development Project, Enhancing Landscape and Ecosystem Management Project, Element Tripura, আমাদের মাননীয় মন্ত্রী এটা জানেন, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার সেক্টর ডেভেলপমেন্ট। এই যে 10টা আমরা যে প্রজেক্ট এখন আছে, তার জন্য আমরা এক্সটার্নাল রেট থেকে আমরা ঋণ নিয়েছি। জনজাতিদের বিষয়ে অনেক কথা হয়েছে, এর আগেও আমাদের জনজাতি বিধায়িকারা কথা বলেছেন। আমরা জনজাতিদের জন্য মাননীয় নরেন্দ্র মোদীজি জবের থেকে প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিয়েছেন, যেভাবে এতদিন ধরে জনজাতিদের উনি কাজ করে যাচ্ছেন, ওনাদের যেভাবে সম্মান দিচ্ছেন, এর আগে কিন্তু কেউ এত সম্মান দেয়নি। আমরাও 2018 পর থেকে ত্রিপুরার যখন ভারতীয় জনতা পার্টির সরকার আসলো, সেইভাবে কিন্তু আমরা জনজাতিদের জন্য আমরা খুবই আন্তরিক এবং সংবেদনশীল। সেখানে অর্থনৈতিক হোক, সাংস্কৃতিক বিষয়ই হোক, প্রশাসনিকই হোক এবং সংশ্লিষ্ট যে কোনো বিষয়ই হোক, সব বিষয়ে আমরা সেগুলো পদক্ষেপ নিয়েছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া, সেটা চলতে থাকবে। এই বাজেটে আমরা আলাদাভাবে যদি দেখি, এটা কিন্তু যতগুলো এখানে বাজেটে প্রতি পাতায়, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য, পশুপালন, জনজাতি কল্যাণ সহ বিভিন্ন দপ্তরে
উন্নয়নমূলক যে কর্মসূচি কোনো না কোনোভাবে মাননীয় অধ্যক্ষ মহোদয় দেখবেন জনজাতিদের সাথে কিন্তু সেটা সম্পর্কযুক্ত। আমরা এইবার জনজাতি অংশের জনগণের উন্নয়নের জন্য যা আলাদাভাবে সুনির্দিষ্ট কিছু কর্মসূচি আমরা রেখেছি। উদাহরণস্বরূপ বলা যায় 2024-25 সালে রিভাইজ এস্টিমেট অনুসারে রাজ্যের মোট বরাদ্দ দাঁড়িয়েছে 30,296 কোটি টাকা, যার মধ্যে এটা বুঝার বিষয় আছে, যার মধ্যে বেতন ভাতা, পেনশন, ঋণের সুদ ইত্যাদি বাদ দিলে শুধুমাত্র উন্নয়ন খাতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ কত? 17,014 কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র জনজাতি এলাকার উন্নয়নের জন্য 6,645 কোটি টাকা খরচ করা হয়েছে। যদি আমরা এটা শতাংশের হিসাবে আমরা দেখি 39.06%। এটা আরো বাড়তেও পারে, যখন এজিট থেকে চূড়ান্ত হিসাব আসবে তখন কিন্তু আরো বাড়বে। 30,296 কোটি টাকা আমাদের রিভাইজ এস্টিমেট এবার যেটা হলো, সেই জায়গার মধ্যে আমরা 17,014 কোটি টাকার মধ্যে আমরা জনজাতি এলাকায়, যেটা আমাদের পেনশন এবং স্যালারি ইত্যাদি দিয়ে ঋণের যে সুদ সেটা দিয়ে, তার মধ্যে 6,645 কোটি টাকা আমরা খরচ করেছি। এবং সেটা কিন্তু আগে আমরা কোনোদিন দেখিনি, এইভাবে জনজাতিদের উন্নয়নে কাজ করেছে। সেইভাবে 2025-26 সালে 7,149 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, গত বছর থেকে আরো বেড়েছে। সেখানে যদি আমরা দেখি, আমরা 40%-রও বেশি আমরা জনজাতিদের জন্য আমরা রেখেছি। বাজেটের শুধু না, তাছাড়াও জনজাতি এলাকার উন্নয়নে আরো অনেক বেশি খরচ করা হচ্ছে, যেমন রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, যা নাবার্ড থেকে পাওয়া যায়। এবং এর আওতায় আমরা বছরের পর বছর অনেক ইনফ্রাস্ট্রাকচার আমরা কিন্তু ডেভেলপ করেছি। আমরা এক্সটার্নালি এডেড প্রজেক্ট যেগুলো আমরা নিয়েছি, তার বেশিরভাগই দেখা যায় জনজাতি এলাকার মধ্যেই। সেগুলো আমরা ইনফ্রাস্ট্রাকচার বা আদার্স যেসব উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, সব আমরা এক্সটার্নালি এডেড প্রজেক্ট জনজাতি এলাকায় আমরা খরচ করছি। রাজ্যে অনেক জাতীয় সড়ক নির্মিত হচ্ছে, আমরা জানি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, 4টা অন প্রিন্সিপাল উনি ন্যাশনাল হাইওয়ে অনুমোদন দিয়েছে। এর মধ্যে বেশিরভাগ জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে কিন্তু এই যে রাস্তাগুলো গেছে, সেই জায়গাগুলোর মধ্যে কি হয়েছে, যখনই কোনো জমি অধিগ্রহণের বিষয় দাঁড়ায়, তাহলে এই যে টাকা, এবং সেটা একটা ভালো অ্যামাউন্ট কিন্তু জনজাতিদেরকে দিতে হয়েছে, তাতে করে তাদের কিন্তু আর্থসামাজিকও উন্নয়ন সেখানে হয়েছে। এইসব প্রকল্প ছাড়াও জনজাতি ভাই বোনদের বিভিন্ন দপ্তর থেকে, এখানে এমন কোনো দপ্তর নেই যেখানে জনজাতিদের কথা চিন্তা ভাবনা করা হয় না। আমরা দেখেছি এর আগে কংগ্রেসের সময়ে আমরা দেখতাম, ইউপিএ সরকারের সময় দেখতাম, নর্থ ইস্টকে কোনো সময় ওরা সেইভাবে মান্যতা দেয়নি। ওনারা তো বিশ্বাস করে কিভাবে এখানে টেররিজম থাকবে, আর টেররিজমের মাধ্যমে কিভাবে দখল করবে সিংহাসন, সেই চিন্তায় সবসময় বিভোর হয়ে থাকেন। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে আমরা দেখেছি যে গত 4ই সেপ্টেম্বর 2024-এ স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির উপস্থিতিতে নয়াদিল্লিতে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, অল ত্রিপুরা টাইগার ফোর্স প্রতিনিধিদের মধ্যে একটা সমঝোতা হয়েছে। আমি নিজেও ছিলাম সেখানে। তাতে করে আমাদের ত্রিপুরা এখন বলা যেতে পারে যে টেররিস্ট ফ্রি ত্রিপুরা, সেটা বলা যেতে পারে। আগে আমরা দেখতাম এখান থেকে ধর্মনগর থেকে, নিজেও আপনি ধর্মনগরের মাননীয় অধ্যক্ষ মহোদয়, সেখান থেকে আসতে কত সমস্যা হতো, 12 ঘন্টা 13 ঘন্টা আসতে পারবেন কি আসতে পারবেন না, সেইগুলো ছিল না। এবং এদের মদতদাতা আমরা কিন্তু জানি কারা, এই টেররিস্টদের মদতদাতা কারা এখনো আমাদের ত্রিপুরার মধ্যে আছে। 3টা ডিগ্রি কলেজের হোস্টেল আমরা জনজাতিদের জন্য করেছি, একটা মহিলা কলেজে, এটা ফটিকরাই আম্বেদকর কলেজে, গন্ডাছড়াতে একটা করেছি আমরা। 2018 সালের পূর্বে রাজ্যে মাত্র 4টা একলব্য স্কুল ছিল, একলব্য মডেল রেসিডেন্ট। সেখানে আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজি 21টার মতো আমাদের স্যাংশন দিয়েছে। 21টা, কোথায় 4 আর কোথায় 21, সেই জায়গার মধ্যে অলরেডি কিছুদিন আগে 9ই মার্চ 2024-এ করবুক ও রূপাইছড়িতে
2টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল মাননীয় প্রধানমন্ত্রীজি করে গেছেন। মুখ্যমন্ত্রীর আবাস মিশন প্রকল্পের যদি আমরা কথা বলি, সেখানে 30,000 হেক্টর থেকে বাড়িয়ে 69,000 হেক্টর করা হয়েছে। আমার মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন গতকাল বলছিলেন যে কি হচ্ছে এইসব স্কিল ডেভেলপমেন্ট করে কি হচ্ছে, কিন্তু উনার জবাবে আমি উনার উত্তর দিতে চাইছি যে জনজাতি যারা আছে অন্যদের সম্পর্কে তো বলবোই, অ্যামাউন্টও আমি বলে দেব যে কতজন বেকার যুবতীদের তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে জনজাতি কল্যাণ দপ্তর থেকে যেভাবে ওনাদের দক্ষতা বৃদ্ধি করা হয়েছে এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে বাইরেও, ত্রিপুরাতে তো আছে অনেক জায়গায়, কিন্তু ওদের সেই কর্মসংস্থানের সুযোগ হয়েছে। জনজাতিদের উন্নয়নের জন্য ভারত সরকার অলরেডি 100 করোড় একটি বিশেষ প্যাকেজ এখানে দিয়েছে, যার মধ্যে ইতিমধ্যে 80 কোটি টাকা পাওয়া গেছে। এতে করে উদ্যান চর্চা, পশুপালন, ক্ষুদ্র ব্যবসা এবং প্রায় মার্কেট, অতিরিক্ত ক্লাসরুম, ভোকেশনাল ট্রেনিং সেন্টার, হোস্টেল ইত্যাদি স্থাপনের জন্য খরচ করা হচ্ছে। প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনায় অধীনে 375টি জনজাতি অধ্যুষিত গ্রামের উন্নয়নের জন্য প্রতিটি গ্রামে 20,35,000 টাকা করে প্রদান করা হবে। জনজাতি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গত 2 অক্টোবর 2024 ইংরেজি ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎসর্গ অভিযান নামে একটি নতুন প্রকল্প সূচনা করেছেন। এই প্রকল্পের অধীনে ত্রিপুরার 52টি ব্লকে 392টি গ্রামে বসবাসরত জনজাতিদের জন্য যেসব বেসিক মৌলিক সুযোগ সুবিধা সেইগুলো প্রদান করা হবে। ত্রিপুরা জনজাতি সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন এর জন্য বিশ্ব ব্যাংক থেকে কৃষি, বাগিচা, পশুপালন, মৎস্য চাষ এইসবের উন্নতির জন্য প্রায় 1400 কোটি টাকা আমরা পেয়েছি এবং তার জন্য যেসব এখানে আমি যেটা বললাম অলরেডি কাজ শুরু হয়ে গেছে। জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন, পানীয় জল এবং জীবিকাকে কেন্দ্র করে 15ই নভেম্বর 2023 সালে জনজাতি গৌরব দিবসে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন নামে একটি প্রকল্প চালু করা হয়। এবারের বাজেটে যেটা আমি একটু আগে বললাম, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে এই বাজেটের মধ্যে আমাদের জনজাতিদের টাচ করেনি, এরকম কোনো ডিপার্টমেন্ট নেই। এখানে এবারের বাজেটে আমি আবার মাননীয় আমাদের অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেব যে ওনাদের যে সংস্কৃতি এবং সেটাকে সংরক্ষণের জন্য বিশেষ করে ওনাদের যে বাদ্যযন্ত্রাদি, এটা তো আমরা কোনোদিন আগে ভাবিনি, সেগুলোর জন্য একটা কর্মশালার আয়োজন করেছেন। এর জন্য ব্যয় রাখা হয়েছে 3 কোটি টাকা। শুধু তাই নয়, মেধাবী উপজাতি শিক্ষার্থীদের যাতে মানসম্মত একটা এডুকেশন পায় তার জন্য মুখ্যমন্ত্রী উপজাতি উন্নয়ন মিশনের অধীনে সুপার 100 প্রোগ্রাম চালু করা হবে। এতে করে যারা সর্বভারতীয় স্তরে নিট, ইউপিএসসি ইত্যাদি সাফল্যের সম্ভাবনা এতে করে বৃদ্ধি পাবে। এর জন্য 2025-26 অর্থ বছরে 3.10 কোটি টাকা ব্যয় করা হবে। ভারত সরকারের অলরেডি আমার পূর্ববর্তী বক্তারা বিভিন্ন যারা নেতৃবৃন্দরা এখানে আছেন, আমাদের মন্ত্রী বাহাদুর থেকে আরম্ভ করে বিধায়ক বলেছেন, জল জীবন মিশন প্রকল্প শুরুর আগে রাজ্যের 7,50,000 পরিবারের মধ্যে শুধুমাত্র 0.24 লাখ পরিবারকে ট্যাবের মাধ্যমে জল সংযোগ দেওয়া হয়েছিল। কত পার্সেন্টেজ? 3.26%। আর এখন সেটা বর্তমানে কোথায় দাঁড়িয়েছে? 6,39,000 পরিবার, অর্থাৎ 85.12%, যা জাতীয় গড় 79.98%কেও ছাপিয়ে গেছে। আমাদের ত্রিপুরা সরকার 5ম জাতীয় জল পুরস্কার এই উত্তর পূর্বাঞ্চল জোনের মধ্যে এই ধলাই জেলা সর্বশ্রেষ্ঠ হিসাবে পুরস্কৃত হয়েছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় এখন পর্যন্ত রাজ্যের 5,49,000 পরিবারের মধ্যে 15 লক্ষ অলরেডি 100% স্যাচুরেশন হয়ে গেছে। এখানে 15,72,095 জন সুবিধাভোগীকে আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। 4,08,788 যারা বেনিফিশিয়ারি আছে বিভিন্ন হাসপাতালে এই প্রকল্পের আওতায় তারা বিনা পয়সায়
ওনার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছে। এতে করে প্রায় 222 কোটি 42 লক্ষ টাকার দাবি নিষ্পত্তি করা হয়েছে। চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার কথা যদি আমরা বলি, এই বিষয়ে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনায় এখন পর্যন্ত রাজ্যে মোট 2,28,000 পরিবারে 4,94,034 জন সুবিধাভোগীকে আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে 2,39,875 জন কৃষককে 2 বছরে 287 কোটি 16 লক্ষ টাকা এবং বিগত 8 বছরে 842 কোটি 62 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামে রাজ্যের 1,46,146 হেক্টর জমির জন্য বরাদ্দ করা হয়েছে 25 কোটি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের এ বিষয়ে আগে আলোচনা হয়েছে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, এই প্রকল্পে এখন পর্যন্ত প্রায় 12,726 জন গ্রাহক রেজিস্ট্রেশন করেছে। এতে করে 162 জন গ্রাহকের বাড়িতে অলরেডি কালকেও আমাদের মাননীয় আমাদের মিনিস্টার সাহেব এই দপ্তরের উনি আমাকে একটা চিঠিও দিয়েছেন যে আমাকেও আমার বাড়ির মধ্যে নাকি সৌর প্যানেল লাগাতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অদ্যাবধি 3,68,000 পাকা ঘর রাজ্যে নির্মিত হয়েছে। তার মধ্যে গত 3 বছরে এই প্রকল্পে 3,000 কোটি টাকার উপর বেশি ব্যয়ে পাকা ঘর নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানেও 1200 কোটি টাকা ব্যয়ে 70,000-এর উপর ঘর নির্মিত হয়েছে। গত 2 বছরের কথা যদি বলি, 13,000-এরও বেশি ঘর এখানে নির্মিত হয়েছে। স্বচ্ছ ভারত মিশন 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশ জুড়ে তার কর্মসূচি চালু করেছিলেন এবং 2019 সালে আমাদের রাজ্যের গ্রামীণ জনবসতি এলাকা এই যে ODF ওপেন ডেফিকেশন ফ্রি এলাকা হিসাবে স্বীকৃতি লাভ করে মাননীয় অধ্যক্ষ মহোদয়। এখন পর্যন্ত স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের আওতায় 1,18,340টি ব্যক্তিগত শৌচাগার এবং 466 কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স নির্মিত হয়েছে। 765টি গ্রামের মধ্যে 727টি গ্রাম ওপেন ডেফিকেশন ফ্রি প্লাস মডেল, 5টি গ্রাম রাইজিং ক্যাটাগরি এবং 16টি গ্রাম অ্যাপ্রাইজিং ক্যাটাগরি রয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনায় প্লেসমেন্ট ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচিতে গত 3 বছরে 5,223 জন গ্রামীণ যুবক যুবতী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাননীয় বিধায়ক মহোদয়, কালকে আমি শুনছিলাম উনি এটা বলেছিলেন, এই যে আমাদের আপনি যে বলছিলেন কি হয়, ওরা কোথায় যায় ট্রেনিং নেওয়ার পরে, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে ওদের এখন পর্যন্ত গত 3 বছরে 5,223 জন যারা গ্রামীণ যুবক যুবতী তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনায়। তার মধ্যে 3,011 জনের বিভিন্ন কোম্পানিতে কর্মসংস্থান পেয়েছে। 2017 সাল থেকে চালু হওয়া প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার অধীনে 1,42,759 জন মহিলা সুবিধা পেয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় যদি আমি কথা বলি, এখন পর্যন্ত 566 কিলোমিটার রাস্তা পুনঃসংস্কার করা হয় এবং 11টি RCC ব্রিজ সহ 1,405 কিলোমিটার সড়কের সংস্কার করা হয়। বলেছে এই সরকার নাকি অনেক রকম পরিকল্পনা করে এরপরে ভুলে যায়। আমি একটা মোটামুটি সপ্তাহ দেওয়া সম্ভব নয়, সময় কম, তবে আমি একটা বলি 2023-24 অর্থবর্ষে অধ্যক্ষ মহোদয় ত্রিপুরা রুরাল রোডস ডেভেলপমেন্ট এজেন্সি কর্তৃক প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় PMGSY 12টি জনপথকে হ্যাবিটেশন সংযোগকারী 55.911 কিলোমিটার রাস্তা নির্মাণ করা এবং PMGSY 2 and 3 এ 55.79 কিলোমিটার রাস্তাকে উন্নত করা হয়। মহিলাদের কথা যদি বলা হয়, মহিলাদের আর্থ সামাজিক উন্নতি সুরক্ষার প্রশ্নে এই রাজ্য সরকার বিকাশ বাবু মাননীয় অধ্যক্ষ মহোদয় ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ এখানে নেওয়া হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এর যে সর্বশেষ যে রিপোর্ট, সেখানে আমরা দেখতে পেয়েছি যে 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান
নিচের দিক থেকে, আমরা বলবো না এটা ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে, নিচের দিক থেকে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে সর্বশেষ তথ্য সেখানে বলা হয়েছে 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান হচ্ছে সর্বনিম্ন। ওভারঅল যদি আমরা দেখি সব প্যারামিটারে আমরা এখন তৃতীয় স্থানে রয়েছি, সো ফার দিস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ কনসার্ন। রাজ্যে বিজেপি সরকারের সময়কালে মহিলাদের জন্য ওমেন এম্পাওয়ারমেন্ট পলিসি তৈরি করা হয়েছে, এর আগে আমরা কিন্তু দেখিনি, যা বিগত 30 বছরেও তৎকালীন সরকার করে উঠতে পারেনি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় ছাত্রীদেরকে যাতে আরও বেশি উচ্চশিক্ষায় উৎসাহিত করা যায়, তার জন্য কিছুদিন আগে 14ই মার্চ এখানে স্কুটি দেওয়া হয়েছে, প্রায় 140টার মতো সিবিএসসি এবং টিবিএসসি থেকে যারা পাশ করেছে 12 ক্লাস তাদেরকে দেওয়া হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন সেটা। শুধু তাই নয়, 2018-19 সাল থেকে 2022-23 পর্যন্ত মোট নবম শ্রেণীতে পাঠরত তাদেরকে 1,22,509 জন ছাত্রীকে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে যাতে উচ্চশিক্ষা লাভ করতে পারে ছাত্রীদের জন্য মাত্র 3% সুদের হারে ঋণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকার স্নাতক ও স্নাতকোত্তর পাঠরত ছাত্রীদের জন্য, আমার মনে আছে সেটা আমরা আমার ভাই ফোটার সময় আমরা সেটা আমি ডিক্লেয়ার করেছিলাম যে ভর্তি ফিস, কলেজ উন্নয়ন ফিস এবং পরীক্ষা সংক্রান্ত ফি যাতে মুকুব হয়, এবং সেটা এখন কার্যকরী করা হয়েছে। পরিবহন দপ্তরে এখানে পরিবহন মন্ত্রী মহোদয় এখানে আছেন, ওনার এখানে 45 জন মহিলাকে ড্রাইভিংয়ের ওনাকে ট্রেনিং দেওয়া হয়েছে, তাদেরকে ড্রাইভিং লাইসেন্সও দেওয়া হয়েছে। যেখানে সরকারি মার্কেট স্টলের কথা যদি উঠে, সেখানে 50% স্টল মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 181 টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, যে কোনো সমস্যা মহিলাদের যখন হবে ইমিডিয়েটলি তাৎক্ষণিক সাহায্যের জন্য এই টোল ফ্রি নাম্বারটা দেওয়া হয়েছে। আমাদের এই সরকার আসার পর আমরা হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন সেটা রাজ্য স্তরে এবং প্রতিটা জেলায় আমরা সেটা উইমেনদের জন্য আমরা করেছি। ওয়ান স্টপ সেন্টার বা তার নাম আরেকটা সখী সদন, সেই স্থাপন 8টি জেলায় আমরা করেছি। অর্থাৎ যে কোনো একটা জায়গায় গেলে সব ধরনের যে তাদের যে সমস্যা একই ছাদের নিচে সব ওনাদের যে সমস্যাগুলো সমাধান হবে, যার নাম দেওয়া হয়েছে ওয়ান স্টপ সেন্টার বা সখী সদন। আমাদের 8টা ডিস্ট্রিক্ট, মাননীয় অধ্যক্ষ মহোদয়, 8টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা মহিলার দ্বারা পরিচালিত 9টা আমরা থানা, মহিলাদের থানা আমরা করেছি, 9টি পুলিশ থানা। ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা 2টো করেছি। সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন এট ওয়ার্ক প্লেসে, তার জন্য আমরা সব সরকারি অফিস ও বেসরকারি প্রতিষ্ঠানে আমরা ইন্টারনাল কমপ্লেইন কমিটি গঠন করেছি। এছাড়াও রাজ্যের 8টি জেলায় জেলা শাসকের অফিসে আমরা লোকাল কমিটি গঠন করেছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকারের প্রায় 8 ধরনের বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করা হচ্ছে। মহিলাদের ক্ষমতায়ন ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছিলেন যে গ্রাম পঞ্চায়েতগুলো শুধু মহিলার দ্বারা পরিচালনা, এরকম কয়েকটা গ্রাম পঞ্চায়েত করার জন্য। আপনার মাধ্যমে আমি সবাইকে অবগতির জন্য জানাচ্ছি, ত্রিপুরাতে আমরা 4টি গ্রামে সম্পূর্ণভাবে মহিলার দ্বারা সেখানে পরিচালনা হচ্ছে, এবং যারা অফিসার আছে তাদেরকেও আমরা সেখানে মহিলা আমরা সেখানে দিয়েছি। পিঙ্ক টয়লেটের কথা বলা হয়েছে, ইউ টোল্ড মি দ্যাট টাইম। পিঙ্ক টয়লেটের কথা বলা হয়েছে যাতে মহিলারা সুবিধা পায়, যে দূর থেকে যেন যেখানে পুরুষও যাবে সেটা যেন না হয়। আমরা যেটা বলি সেটাই করি। আমরা রাজ্যের নারী শক্তি ক্ষমতায়নের সবচেয়ে বড় যে আমরা যে জায়গাটা সেটা হচ্ছে TRLM, আজীবিকা মিশন, ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন। সেখানে এখন পর্যন্ত 53,623টি স্বসহায়ক দল আছে, যার মোট সদস্য সংখ্যা 4,84,000। শহরেও তদ্রূপ ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন, সেখানে 5,941টি গঠন করা হয়েছে স্বসহায়ক দল। সেখানেও প্রায় 63,743 জন মহিলা এর সাথে যুক্ত হয়েছে। লাখপতি দিদি ভারত সরকারের একটি বিশেষ উদ্যোগ, যার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ এলাকায় যারা স্বসহায়ক দল তাদের বার্ষিক যে আয় সেটা যেন ন্যূনতম 1 লক্ষ টাকা সুনিশ্চিত করা যায়। তার জন্য এই যে বিশেষ উদ্যোগ সেটা নেওয়া হয়েছে। তার জন্য লাখপতি দিদি ত্রিপুরাতে এখন 91,871 জন লাখপতি দিদি হয়েছে।
স্বসহায়ক দলের দিদিদের সশক্ত করতে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে 746 কোটি 80 লক্ষ টাকার ফান্ড প্রদান করা হয়েছে, যার মধ্যে 2017-18 অর্থবৎসরের পূর্বে শুধুমাত্র কত দিয়েছে 32 কোটি 67 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। আর আমাদের সরকার আসার পর 714 কোটি 16 লক্ষ টাকা দেওয়া হয়েছে। টিএসআর ব্যাটালিয়নও আমরা প্রায় 137 জন মহিলা জওয়ান নিয়ে, একটু ধৈর্য ধরুন, একটু প্লিজ, আমি কিন্তু আপনাকে ডিস্টার্ব করিনি, প্লিজ ধৈর্য ধরুন, একটু শুনুন, ভালো লাগবে, মানে একটু শুনুন প্লিজ, কাইন্ডলি পেশেন্স, হ্যাভ পেশেন্স। আমি জানি আপনি একটু ইমপেশেন্ট থাকে, একটু 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 পেশেন্ট, প্লিজ প্লিজ। জমি ক্রয়ের ক্ষেত্রে মহিলাদের স্ট্যাম্প ডিউটি 1% হ্রাস করা হয়েছে। আমাদের সরকার মহিলাদের জন্য কর্মক্ষেত্রে, আমি দেখেছি আপনি যখন আমার পেশেন্টও ছিলেন খুব অধৈর্য ছিলেন, আমাকে বসাতে খুব অসুবিধা হতো। প্লিজ পেশেন্ট, বি পেশেন্ট, বি পেশেন্ট, প্লিজ 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 প্লিজ। ছাড়ুন ছাড়ুন, সকল আরায়ণ। আমাদের সরকার মহিলাদের জন্য কর্মক্ষেত্রে 33% সংরক্ষণ চালু করেছে। মুখ্যমন্ত্রী এইবারের প্রস্তাবে আমি যেটা বললাম, মাননীয় আমি অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ দেবো যে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, এই বিষয়ে এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, সেটাও একটা নতুন প্রকল্প, আমি আর বিশদভাবে এখানে বলতে চাইছি না। দিব্যাঙ্গদের বিষয়েও আমাদের এই সরকার আসার পর, যেখানে 2013 থেকে 2018 সালে মাত্র 4টি জেলায় ডিডিআরসি ছিল, আমাদের এই সরকার আসার পর আরও 4টা এখানে ডিডিআরসি চালু করা হয়েছে, ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টার। আগে দিব্যাঙ্গদের জন্য সামাজিক ভাতা কত ছিল? 700 টাকা, আর আমাদের সরকার আসার পরে মাসিক 2000 টাকা করা হয়েছে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে আগে মাত্র 3% সংরক্ষণ ছিল, এখন তা বাড়িয়ে করা হয়েছে 4%। 2018 সালের আগে দিব্যাঙ্গজনদের সরকারি চাকরিতে প্রমোশনের ক্ষেত্রে কোনো সংরক্ষণ ছিল না। আমাদের সরকার আসার পর সেখানে 4% সংরক্ষণ চালু করা হয়েছে। নরসিংগড়ে হাফওয়ে হোম চালু করা হয়েছে, ত্রিপুরা প্যারা গেমস আয়োজন করা হয়েছে, ইউনিভার্সাল আইডেন্টিটি কার্ড চালু করা হয়েছে। আমাদের কিছুদিন আগে বিশালগড়ে পূর্ব লক্ষ্মীবিলে নর্থ ইস্টের মধ্যে প্রথম আর্টিফিশিয়াল লিম্ব প্রস্তুতকারক সংস্থা, সেখানে ভূমি পূজনও করা হয়েছে। ত্রিপুরা রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটি রুলস, সেটাও কার্যকর করা হয়েছে। এবারের বাজেটে এখানে এই বিষয়ে আলোচনা হয়েছে যে চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পার্সন, যারা মানসিকভাবে প্রতিবন্ধী, তাদেরকে 5000 টাকা পেনশন দেওয়ার কথা বলা হয়েছে, এবং যারা 2000 টাকা অলরেডি পাচ্ছে তাদেরকে 2000 টাকা মাইনাস করে 3000 টাকা অতিরিক্ত দেওয়া হবে। আগরতলাতে মানসিক প্রতিবন্ধীদের জন্য একটা এই যে বাজেট, এটার এই বিষয়টা কিন্তু আমার মনে হয় সবাই মিলে এখানে উঠে করতালি দিয়ে ধ্বনি ভোটে সেটাকে আপনার বলা উচিত যে এই মানসিক যারা প্রতিবন্ধী তাদের জন্য রিক্রিয়েশন সেন্টার আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেটা এবারের বাজেটে রেখেছে। মেধাবী দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের জন্য চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর ডিজেবল চালু করা হয়েছে, যা আগে কখনো আমরা দেখতে পাইনি। এবারের বাজেটে যে ব্যতিক্রমী প্রকল্প, এবারে যেটা আমি বলেছিলাম, যারা চিফ মিনিস্টার অ্যাসিস্ট্যান্ট ফর, যারা সান অফ আর্মি বা সিআরপিএফ পার্সোনাল, তাদের জন্য একটা প্রকল্প চালু করা হয়েছে। তার জন্য এই বাজেটে প্রায় 2,40 লক্ষ টাকা রাখা হয়েছে। এবারের একটা বড় আনন্দের বিষয়, কিছুদিন আগে এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমরা দেখি কি সাধারণত যিনি পলিটিক্স করেন, রাজনীতি করেন, ওই ফ্যামিলির থেকেই চলে আসেন সব, মানে এটা একটা যেমন ডাইনেস্টি এরকম একটা হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ইউথ যারা, এমন সব লোককে তোমরা নিয়ে আসো যাদের ফ্যামিলির মধ্যে কেউ কোনোদিন রাজনীতি করেনি, ওই সব লোককে আপনারা নিয়ে আসুন। ওদের যে চিন্তা ভাবনা, কারণ দে আর নট পলিউটেড, তাদের মধ্যে নতুন কিছু করার চিন্তা ভাবনা আছে, এই ধরনের লোককে আনার জন্য। যে কারণে এবার এই বিধানসভার মধ্যে আমাদের বিকশিত ভারত যুব সংসদ গত রবিবার এখানে অনুষ্ঠিত হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এখানে এসেছিলাম, আমি এসে তার ইনগুরেশন এখানে করেছি। এখানে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা জানি, আমি এর জন্য আবার মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেব যে 25টি কোচিং সেন্টার উনি বিজ্ঞান এবং ইংরেজি বিষয়ের উপর প্রতিটি মহকুমায়
একটি করে গুণগত মানের যে বিশেষ কোচিং সেন্টার চালু করছে। আমরা কি করি, সব যারা যারা অলরেডি টেস্টেড যারা টিচার আছে তাদের বাড়িতে যাই, অনেক লোক যেতে পারে না। তার জন্য যখন আমরা এই বিষয়ে আলোচনা করেছি, মাননীয় অর্থমন্ত্রী বলছেন যে না, এবার থেকে আমরা ইংরেজি এবং এই যে আমাদের বিজ্ঞান যে সাবজেক্টগুলো আছে এমন সব টপ ক্লাসের টিচার আনা হবে বাইরের থেকে, বা যদি এখানের লোক থাকে তারা যদি জয়েন করে, তাহলে আমাদের যারা ছেলে মেয়েরা আগরতলায় দূর থেকে আসতে হবে না, বিভিন্ন যেসব মহকুমার সেখানে এই সেন্টারের থাকবে, তারা সেই সুযোগটা পাবে। আমবাসা, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমবাসা, কাকরাবর এবং করবুকে 3টে নতুন ডিগ্রি কলেজ স্থাপন করার প্রস্তাব এখানে রাখা হয়েছে। এবার আমরা যেখানে প্রতিযোগিতামূলকের যখন পরীক্ষার যখন কথা হয়, দেখা যায় বাইরে যায় মানুষ, তো তার জন্য সুবিধা এখানে নাই। তার জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবার কি রেখেছেন, ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার চালু করার প্রস্তাব উনি করেছেন আগরতলা, উদয়পুর এবং আমবাসায়, এবং এতে করে সমস্ত ত্রিপুরার সবকটা মানে আমাদের যে বিধানসভার আছে সবকটাই কিন্তু কাভার হবে। স্বাস্থ্যের বিষয়ে আমি কি বলবো, আপনি অনেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, আপনি সবই জানেন, অনেক কিছু করেছেন, আপনি অনেক কিছু করেছেন। আপনি যেটা করেছেন এর জন্য আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আমি আপনাকে এর জন্য বলবো না যে আপনি কিছুই করেননি। এখানে অলরেডি ত্রিপুরা হেলথ সার্ভিসের 175 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার এবং ত্রিপুরা হেলথ সার্ভিস গ্রেড 3 পদে 16 জন সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার এর মধ্যে নিয়োগ করা হবে, টিপিএসসির মধ্যে দেওয়া হয়েছে এবং তারা বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। শুধু বিল্ডিং নয়, স্বাস্থ্য দপ্তরের মানব সম্পদ সৃষ্টির কিন্তু আমরা ব্যবস্থা করছি। এখানে নার্সিং যারা অফিসার আছেন তাদের জন্য, আগে নার্স বলা হতো, আমরা কিন্তু নাম চেঞ্জ করেছি, এখন নার্সিং অফিসার, এবং 175টি শূন্য পদে তার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 152 জনকে আমরা লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়েছে এর মধ্যে। এছাড়া চুক্তির মাধ্যমে 100 জন নার্সিং অফিসার নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে। রোগীর উন্নয়ন যাতে আরও ভালো উন্নত পরিষেবা দেওয়া যায়, 433 জন নার্সিং অফিসারের পোস্ট সৃষ্টি এবং পূরণ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। 308 জন মাল্টিটাস্কিং গ্রুপ পদের নিয়োগপত্র অলরেডি প্রদান করা হয়েছে। তাছাড়াও প্রায় 1158 জন উপরোক্ত পদে নিয়োগের কাজ প্রক্রিয়াধীন। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে, অর্থাৎ এই জিএমসি ও জিবিপিতে কিডনি রোগীদের ওপিডি ও সুপার স্পেশালিটি ব্লক এবং কিডনি প্রতিস্থাপন চালু হয়েছে। ক্যান্সার রোগীদের রোগ নির্ণয়ের জন্য উচ্চমানের রেডিও ইমেজিং ডিভাইস, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি এবং ডিজিটাল এক্সরে স্থাপন করা হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবি হাসপাতালের শয্যা সংখ্যা, এটা নিয়ে প্রায়শই কথা হয়, এর আগেও কথা হয়েছে, 727 থেকে, আমি নিজেও যখন গিয়েছি, আপনি সেগুলো আপনার সময় সেটা ছিল, কিন্তু আমি সেখানে যাওয়ার পরে আমি যখন দেখলাম শেষ নেই, আপনিও দাঁড়িয়েছেন হয়তোবা, কিন্তু সেখানে 1413 করা হয়েছে। গত পরশুদিন আমার সাথে সেক্রেটারি মহোদয়ের কথা হয়েছে, উনি বলছেন এই জায়গা আছে, সেখানে আরও প্রায় 100 আসন, মানে 100 আসন আরও যাতে বেড বাড়ানো যায় তারও প্রক্রিয়া এখানে চলছে। অলরেডি আমাদের এখানে সুপার স্পেশালিটি ব্লক সুন্দরভাবে, এত সুন্দর সুপার স্পেশালিটি মনে হচ্ছে যেন কর্পোরেট একটা হসপিটালে আমরা আসছি। সেখানে কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, প্লাস্টিক সার্জারি, নিউরো ইত্যাদি এখানে চালু হয়েছে। কার্ডিওথোরাসিক, ভাস্কুলার সার্জারিও চালু হয়েছে। নিউরো সার্জারি আপনার সময় হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না, কেন আরও বেশি নিউরো সার্জন এখানে আসছে। আমি এর জন্য আপনাকে ধন্যবাদ দেই যে আপনি প্রথম নিউরো সার্জন এখানে এনেছিলেন, যদিও চলে গেছিল, আবার আপনি আমাকে বললেন ওকে চলে গেছে, ওনাকে নিয়ে আসুন, আবার ওনাকে আমি নিয়ে আসলাম। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, যখন যা বলে তাই করে, এবং উইথ ফোল্ডেড হ্যান্ড ইফ যদি বলে, অত্যন্ত সৌজন্যতার সাথে যখন বলে, তখন সেই কাজটা আরও সৌজন্যভাবেই আমরা দিই। এর আগে দেখেছেন যারা বিরোধী দলের, এখানে আজকে যারা বিরোধী দলের মেইন বিরোধী দল, আপনারও বিরোধী দলে, তারা চলে গেল, আমি আহ্বান করলাম, তারপরেও ওনারা আসেননি। কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, আমরা জেলা স্তরও এখানে গুমতি জেলা হোক, ধলাই জেলা হোক, দক্ষিণ জেলা হোক, বিভিন্ন জায়গায় ট্রমা সেন্টার আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছিলেন, আমি শুনছিলাম ঘরে, যে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোকে যদি আমরা স্ট্রেংথেনিং করি, তাহলে এখানে স্টেট হসপিটালে বা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে বা আইজিএমে অনেকটা কম মানে প্রেশার পড়ে, সেই ব্যবস্থা আমরা এখানে করছি।
আমরা রাজ্যের 8টি জেলায় 50 শয্যাবিশিষ্ট যেটা মাদকাসক্তি কেন্দ্র স্থাপন করেছি। এর মধ্যে প্রায় 198 কোটি টাকা ব্যয়ে বিশ্রামগঞ্জে নেশামুক্তি কেন্দ্র আমরা সেখানে গড়ে তুলছি। রাজ্যের সার্বিক যে উন্নয়ন তার জন্য 100টি হেলথ সেন্টার আমরা নির্মাণের জন্য 30 কোটি টাকা আমরা অনুমোদন দিয়েছি। এবং এখানে অনেক আছে, আমার আগের বক্তারা যেহেতু বলেছেন আমি আর বেশ কিছু বলছি না এই বিষয়ে স্বাস্থ্য ব্যাপারে। এইবারের বাজেটের যে পূর্ত দপ্তরের কথা যদি আমি বলি, সেখানে দেখা যায় কেন্দ্রীয় সরকার রাজ্যের 923 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে, যার মধ্যে 2018 সাল থেকে এখন পর্যন্ত 409 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে। এবং রাজ্যে মোট জাতীয় সড়কের সংখ্যা আমরা জানি যে 6টা এবং আরও 4টি নির্মাণের অনুমোদন রয়েছে। তা আমরা চেষ্টা করছি যে সবকটাই যেন, এর মধ্যে 4টা যে ইন প্রিন্সিপাল অনুমোদন দিয়েছিল সেটার মধ্যে একটা যেটা কমলপুর আমবাসা এবং ডুম্বুর হয়ে সেটা শান্তির বাজার যায়, সেই বিষয়ে আমি দিল্লিতে কথা বলেছি। যানজট নিরসনের জন্য আমি মাননীয় আমাদের এই অর্থমন্ত্রীকে আবার ধন্যবাদ দেব যে এখানে যানজটের যে এমন অবস্থা আগরতলা শহরে বিশেষ করে, সেখানে এটা আগরতলা এবং উদয়পুরে একটা ফ্লাইওভার নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে 2টি ফ্লাইওভার, আরও ফ্লাইওভার হবে আগরতলায় রাধানগর থেকে IGM হাসপাতাল পর্যন্ত, এবং সেটা 8.5 মিটার সেটা করা হবে। এবং 2.17 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের কাজ পরিকল্পনা করা হয়েছে, যার জন্য 492 কোটি টাকা দিয়েছে। আমি ওনাকে ধন্যবাদ দেব। উদয়পুরের জগন্নাথ চৌমুহনী থেকে খিলপাড়া পর্যন্ত 1.60 কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ করার জন্য 355 কোটি টাকা এখানে ধরা হয়েছে। শুধু তাই নয়, আমাদের এখানে প্রধান প্রকল্পগুলোর মধ্যে PM গতিশক্তি প্রকল্পে, যেটা আমি একটু আগে বললাম, প্রায় যে কমলপুর শান্তির বাজার 148 কিলোমিটার সে তার দীর্ঘ, এবং সেইভাবেই আমরা যাতায়াতের জন্য আমরা কাজ করে চলছি। এবারের বাজেটে আমি অনেকগুলো পেজ উল্টিয়ে নিয়েছি, কারণ অনেকে দেখলাম যে একজন কাইতে হয়ে গেছে। 55টি নতুন মিনি মোবাইল ব্যাটারি চালু করা হবে। এতে করে ব্যয় 4,50 কোটি টাকা রাখা হয়েছে এই বাজেটের মধ্যে। বামুটিয়াতে নতুন দুগ্ধ উৎপাদন প্রকল্প স্থাপন করা হবে, এতে করে 2 কোটি টাকা রাখা হয়েছে। 59 জেলায় মৎস্য চাষ, সেখানে অ্যাওয়ারনেস এবং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, প্রায় 8,82 কোটি টাকা তার মধ্যে রাখা হয়েছে। কৈলাসহর ও উদয়পুরে 2টি মাল্টিপারপাস স্পোর্টস ইনডোর হল নির্মাণ। গন্ডা তুইসা ও কাকরাবনে সিনথেটিক ফুটবল টার্ফ বসানো হবে। বাদারঘাট স্পোর্টস কমপ্লেক্সে 200 শয্যা বিশিষ্ট স্পোর্টস হোস্টেল নির্মাণ। 50টি ওপেন জিমনাসিয়াম স্থাপন। আগরতলা ভুলাগিরিতে গ্যালারি ও আন্তর্জাতিক মানের সুইমিং পুল, প্রাকৃতিক ফুটবল মাঠ, মাল্টিপারপাস স্পোর্টস হলের করে সেইভাবে সেই সুবিধা গড়ে তোলার সেই বাজেটে রাখা হয়েছে। চিফ মিনিস্টার রাবার মিশনের আওতায় 20,485 হেক্টর জমিতে রাবার চাষ, 10টি রাবার প্রক্রিয়াকরণ যে কেন্দ্র এবং 3টি 100 শয্যা বিশিষ্ট জনজাতি হোস্টেল স্থাপন এবং 50 শয্যা বিশিষ্ট 60টি ST হোস্টেল নির্মাণ করার প্রবিধান এখানে রাখা হয়েছে। রাজ্য সরকার ওয়াকফ সম্পত্তির উন্নয়ন, এই বিষয়ে আমাদের যে লেবার মিনিস্টার উনি বলেছেন যে রাজ্য সরকার ওয়াকফ সম্পত্তির উন্নয়ন এবং সুরক্ষার জন্য 1.20 কোটি টাকা ব্যয় করতে চলছে, এবং সংখ্যালঘু অধ্যুষিত যে গ্রামগুলো আছে সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, তার জন্য 5 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবারের বাজেটে। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের অধীনে সংখ্যালঘু অধ্যুষিত যে ব্লকগুলো আছে সেখানে আর্থসামাজিক যে ইনফ্রাস্ট্রাকচার তার ডেভেলপমেন্টের জন্য 20 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের যাদের প্রি এবং পোস্ট ম্যাট্রিক স্টাইপেন্ড প্রদানের জন্য 9.35 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
আরেকটা বিষয় আমার মনে হয় এর জন্য বারবার যত কম দেব ততই বোধহয় কম হবে, যে মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব যে ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার এই আগরতলার মধ্যে স্থান করবে। যারা বাইরের থেকে আসে আগরতলার মধ্যে, এখানে এসে আটকে পড়ে, থাকার জায়গা নেই, খাওয়ার সমস্যা, তার জন্য এই ভারত মাতা ক্যান্টিন কাম নাইট সেন্টার সেখানে তার ব্যবস্থা রাখবে। কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার জন্য হাপানিয়ার যে আন্তর্জাতিক মেলা গ্রাউন্ড, সেখানে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে, তাতে ব্যয় রাখা হয়েছে এই বছরের জন্য 15 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে পুরনো যে থানাগুলো আছে সেইগুলোকে নতুন করে যদি করা যায়, তাহলে ওখানে যারা মানে ইন্সপেক্টর থেকে শুরু করে যারা পুলিশ কর্মীরা আছে, এএসআই হোক যারা আছেন, তাদের কি হয়, বাইরে যেতে অনেক দূরে যায়। যদি ওইখানে মাল্টি স্টোরি বিল্ডিং করা যায়, তাহলে এক তো ফিল করবে যে আই এম অ্যাট হোম, তো তারা নিচেও কাজ করবে আবার উপরেও থাকবে। তো সেইভাবে আমরা পশ্চিম আগরতলা থানা, পূর্ব আগরতলা থানা, বিলুনিয়া থানা, বাইখোড়া থানা, বাগবাসা থানা, মধুপুর থানা, এইগুলোর জন্য নতুন ভবন নির্মাণ করার জন্য এই বাজেটে রাখা হয়েছে। আগামীবার আস্তে আস্তে করে আমরা অন্যান্য জায়গাগুলো আমরা দেখব। ফায়ার স্টেশন নিয়ে প্রায়শই বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে, আমার এখানে ফায়ার স্টেশন নেই। রানীর বাজার ফায়ার স্টেশন, ঋষ্যমুখ ফায়ার স্টেশন, করবুক ফায়ার স্টেশন, কিল্লা ফায়ার স্টেশন, ছৈলাংটা ফায়ার স্টেশন, ফটিকরাই সেটা কাঞ্চনবাড়ির ফটিকরাই ফায়ার স্টেশন, টাকারজোলা ফায়ার স্টেশন, পেচারদল ফায়ার স্টেশন, তেলিয়ামুড়া ফায়ার স্টেশনের জন্য নতুন বিল্ডিং তৈরি করা হবে এবং এই বাজেটে তার উল্লেখ করা আছে। উদয়পুর, অমরপুর, ধর্মনগর ফায়ার স্টেশন, ধর্মনগর ফায়ার স্টেশনে এবং গুমতির বিভাগীয় ফায়ার অফিস পুনর্নির্মাণের কাজ নেওয়া হবে। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, কুমারঘাট এবং উদয়পুরে জোনাল অফিস এবং ল্যাবরেটরি স্থাপন করা হবে, এর জন্য 10 করোড় রাখা হয়েছে। মোহনপুর, কল্যাণপুর, বিশালগড়, মনুঘাট এবং যতনবাড়িতে নতুন আমাদের মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন যে মোটর স্ট্যান্ডের বিষয়ে, সেখানে এই যে জায়গাগুলো বললাম এর মধ্যে 10 কোটি টাকা রেখেছেন। এখানে ত্রিপুরার বিভিন্ন স্থানে 250টি সোলার হাইমাস্ট স্থাপন করা হবে। রাজ্যের সরকার সমস্ত পানীয় জলকে, পাম্পকে সৌরশক্তির সাথে যুক্ত করার সংকল্প নিয়েছে এবং এই বাজেটে সেটা আমরা দেখতে পাচ্ছি। বিগত বছরগুলোর বাজেট পর্যালোচনা করে যদি আমরা দেখি, রাজ্যের বাজেট বরাদ্দ এই সরকারের সময়কালে প্রতি বছরই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। 2017-18 অর্থ বর্ষে বাজেট বরাদ্দ ছিল 15,956.56 কোটি টাকা। বর্তমানে 2025-26 অর্থবর্ষে রাজ্যের প্রস্তাবিত যে বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়ে সেটা 32,423 কোটি টাকা হয়েছে, যা শতাংশের হিসাবে 103.21%। এই বৃদ্ধি থেকে এটা কিন্তু প্রমাণ হয় যে প্রকৃত অর্থে আমাদের এই বাজেট জনকল্যাণমুখী এবং রাজ্যের সার্বিক যে উন্নয়ন, আমি সেই উন্নয়নের জন্য একটা দৃষ্টান্তমূলক সাহসী পদক্ষেপ আমি বলবো। আমি আবারও মাননীয় অর্থমন্ত্রী মহোদয় গত 21শে মার্চ 2025-এ এই বিধানসভায় 25-24 অর্থ বছরের যে বাজেট পেশ করেছেন তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং এটি সর্বসম্মতক্রমে এই সভায় গৃহীত হবে বলে আমি দৃঢ় আশা ব্যক্ত করছি। তোর সঙ্গে বিরোধীদের যে আমি বলবো যে বিরোধিতা না করে এটাকে সাপোর্ট করুন, আশা করি আপনারা সেটা করবেন। আবারও আমি বাজেট অধিবেশনে মাননীয় বিধায়িকাগণকে উৎকৃষ্ট মানের ভাষণ আপনারা এখানে দিয়েছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কেও আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। ত্রিপুরা রাজ্যের উন্নয়ন এবং তার দিশা আপনি প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিয়েছেন। সবার পরবর্তী কার্যসূচি ছিল 25-26 অর্থ বছরের ব্যয় বরাদ্দের সাধারণ আলোচনা হয়ে গেল। এখন আলোচনার এখানে শেষ হয়ে গেছে আজকে সাধারণ আলোচনা। 25-26 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনা যে সকল মনের সদস্য যখন আলোচনা করেছেন আমাদেরকে প্রত্যেক অভিনন্দন আছে। এখন ব্যয় বরাদ্দ এবং আয়তের ছাঁটাই প্রস্তাবগুলোর প্রেক্ষিতে আলোচনা শুরু হবে। মাননীয় সদস্য অনুরোধ করছি ওনারা যেন ওনাদের আলোচনা নির্দিষ্ট ছাঁটাই প্রস্তাবগুলো সীমাবদ্ধ রাখেন। এখন এই মাননীয় সদস্য শ্রী গোপাল রায় মহোদয়কে আলোচনা শুরু করার জন্য আমি আহ্বান রাখছি। আপনার কিন্তু একটাই আছে গোপাল বাবু,
এবং সময় আমি আপনাকে বারবার বলে দিচ্ছি 15 মিনিটস। বলো বলে একটা, সরি একটা তো, তারপর 10 মিনিটস। একটা কথা বলি স্যার, দিয়েছিলাম 6টা, আপনি কেটে নিয়েছেন বা খেয়ে নিয়েছে কেউ, আমি জানি না। তবে আপনার সঙ্গে আমার একটা জেন্টেলম্যান এগ্রিমেন্ট হয়েছিল 25 মিনিট, আমি 25 মিনিটে বলি। না না, জেন্টলম্যানস এগ্রিমেন্ট তো জেন্টলম্যানসে বলছি। দেখুন স্যার, আপনার কিন্তু লম্ব কর্ণ আর বাম চোখে আপনি একটু কম দেখেন। প্রবলেমটা হলো কি জানেন, না না প্লিজ, আপনি আমি আপনাকে ডিস্টার্ব করি না, আপনিও আমাকে করবেন না।